আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা ইন্টারমিডিয়েট বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। আজকের কবিতার নাম সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। প্রিয় স্টুডেন্ট, এখন বর্ষাকাল, চারদিকে মেঘের ঘন ঘটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা যমুনা নদী। যমুনা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সোনার তরীতে আমরা যেটা দেখব যে সোনার তরীতে ছোট্ট একটি ক্ষেত, সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে, চারদিকে ঘন জল করিছে খেলা, এবং সেখানে একজন কৃষক সেখানে ধান কাটছেন, এবং সেই ধান কাটতে কাটতে এক সময় বর্ষার জলে একদম মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। কৃষক যখন ধান কাটলেন তখন তার ধানের ক্ষেতটা বর্ষার পানিতে টুইটুম্বর। কৃষক কি করলেন? ধানগুলো কেটে এক জায়গায় জড়ো করলেন। জড়ো করবার পরে দেখা গেল যে বর্ষার জল ততক্ষণে ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। এখন কৃষক তার সেই সোনার ধানগুলো কিভাবে মাঠের থেকে বাড়িতে নেবেন? তখন দেখা যায় দূর দূরান্তে একটা তরী সেখান দিয়ে যাচ্ছে। কৃষক সেই মাঝি ভাইকে ডাকছেন, ও মাঝি ভাই, তোমাকে তো চেনা চেনা লাগছে, আসো না ভাই, আমার এই ধানগুলো তুলে নিয়ে যাও। যেখানে খুশি, যাকে খুশি তুমি এই ধানগুলো তুলে নিয়ে যাও, তবু তুমি নিয়ে যাও আমার ধানগুলো। এটাই সোনার তরী কবিতার শাব্দিক অর্থ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই শাব্দিক অর্থে এই কবিতাটি লেখেননি। এই কবিতাটির পিছনে একটি গূঢ় রহস্য রয়েছে, সেটি হচ্ছে আমাদের মানব জীবন। আসলে মানব জীবনকে এই ছোট্ট তরীর সাথে তিনি তুলনা করেছেন, সোনার ধানের সাথে তুলনা করেছেন। এটি একটি রূপক কবিতা। কৃষক সেখানে একজন কবি, ধান হচ্ছে তার সৃষ্টিকর্ম, মাঝি হচ্ছে মহাকাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অথই নদী, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নদী যমুনা নদীর একটি, এখানে থই থই পানি, দেখেন কি স্রোত। কৃষক রূপী আমাদের সেই যে কবি, সেখানে তার সেই সোনার তরীতে সমস্ত জীবনের যা কিছু ছিল সব তুলে দিয়েছেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সোনার তরী কবিতায় কবি তার সমগ্র জীবনকেই ধারণ করেছেন। আসলে একজন কবি, তার সৃষ্টিকর্ম হচ্ছে সোনার, তার সৃষ্টিশীল লেখা। কবির কাজ হচ্ছে তিনি লিখে যান। সৃষ্টিশীল একজন কবি, তিনি সৃষ্টিশীল মানুষ, তিনি সারা জীবন ধরে লিখে যান। আর একজন কৃষক কি করেন? 3 মাস ধরে ধান উৎপাদন করেন। ধান তার হচ্ছে ফসল, তার হচ্ছে সৃষ্টিকর্ম। তো একজন কৃষকের যদি সৃষ্টিকর্ম হয় ধান, তাহলে একজন কবির সৃষ্টিকর্ম হচ্ছে তার কবিতা, তার সাহিত্য, তার সাধনা। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র জীবন ধরে যে সাহিত্য তিনি রচনা করেছেন, সেই সাহিত্য মহাকাল নামে, মৃত্যু তাকে ফেলে দিয়ে তার সাহিত্য নিয়ে গেল। অর্থাৎ আমি সোনার তরী বলতে বোঝাচ্ছি হলো মহাকাল, তার অন্তিম সময়। সোনার তরীতে করে কবি তার জীবনের সমস্ত উপার্জন, তার জীবনের সমস্ত সৃষ্টিকর্ম তিনি সোনার তরীতে তুলে দিলেন। পড়ে থাকলেন কবি শূন্য নদীর তীরে রহিন উপরি। কবি শূন্য নদীর তীরে পড়ে থেকে মৃত্যুর জন্য প্রহর গুনছেন, কখন মৃত্যু হবে। কখন মৃত্যু। আমাদের জীবনও তাই। আমরা সারা জীবন যা কিছু উপার্জন করি না কেন, আমাদের জীবনের প্রতিনিয়ত আমরা বেঁচে থাকার জন্য, জীবনের প্রয়োজনে সারা জীবন কষ্ট করে অর্থ উপার্জন করি, টাকা পয়সা গচ্ছিত রাখি, ধন সম্পদ উপার্জন করি, জমি জমা, বাড়ি ঘর, কত কিছুই না করি। কিন্তু আমরা কি কেউ পরপারে সেই সম্পদ নিয়ে যেতে পারি? আমরা তো শুধু নিজেরাই চলে যাই।
হ্যাঁ, সোনাতরী কবিতাতে আমরা এরকমই দেখি যে কবি সারা জীবন যা সঞ্চয় করে গেলেন সোনাতরীতে সব তুলে দিতে হলো, কবিকে কেউই নিল না। তাহলে মানুষের জীবনে সবচেয়ে বড় কি? তার সৃষ্টিকর্ম। একজন কবি বা একজন মানুষ তিনি যা সৃষ্টি করবেন সেটাই অনন্তকালের বুকে রয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তি মানুষ, রবীন্দ্রনাথ ব্যক্তি মানুষ, ওই কৃষক ব্যক্তি মানুষ, তাকে কেউই রাখবে না, কেউই মহাকালের বুকে স্থান দেবে না। স্থান দিবে হচ্ছে তার সৃষ্টিকর্ম। কৃষকের কর্ম হচ্ছে তার ধান, কবির কর্ম হচ্ছে তার সাহিত্যকর্ম, ব্যক্তি মানুষের কর্ম হচ্ছে তার নিজের উপার্জনের যে কল্যাণময় অংশটা। এভাবেই আমরা সোনারতরী কবিতাগুলো ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ইজিলি সোনারতরী কবিতাটি একটু মিলিয়ে পড়বা। আমি আবারও বলছি যে সোনারতরী কবিতা শুধু একটি অর্থে নয়, দুটি অর্থে সোনারতরীকে দেখানো হয়েছে। একটি হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হলো অন্তর্নিহিত অর্থ। শাব্দিক অর্থ আমরা যেভাবে বলতে পারি যে একজন কৃষক তিনি ধান কাটছেন, পাশেই হচ্ছে খরস্রোতা নদী, সেখানে নৌকা, সেখানে পানি বাড়ছে এবং একসময় পানি বাড়তে বাড়তে তার যে সোনার ধান, সেই ধানের উপর দিয়ে পানি চলে যাচ্ছে। এর মধ্যে কৃষকের ধান কাটা হয়ে গেল, তিনি ধানগুলো বোঝা বেঁধে রেখেছেন, কিন্তু কিন্তু এই ধানগুলো যে নিয়ে যাবে সেই ওয়ে পাচ্ছে না। তখনই দেখা গেল একটা নৌকা এদিকেই আসছে। তখন কৃষক সেই মাঝিকে ডাকলেন যে তুমি মাঝি ভাই, তুমি যেখানে খুশি এই সোনার ধানগুলো তুমি তোমার তরিতে করে নিয়ে যাও, তোমার তরিতে করে তুমি এই ধানগুলো নিয়ে যাও, যেখানে খুশি যাকে খুশি তাকে দাও। অর্থাৎ এই সারা বছর ধরে কৃষক যে ধান উপার্জন করলেন, যে ধান উৎপাদন করলেন, সেই ধান হচ্ছে তার সৃষ্টিকর্ম। সেটা সোনার তরিতে তুলে দিয়ে দেওয়া হলো, কিন্তু কৃষক ওই তরিতে তার ঠাই হলো না। রবীন্দ্রনাথ এখানে বলেছেন একটা লাইনে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই যে ঠাই নাই, যে ছোট্ট একটা তরি দেখতে পাচ্ছেন, সেই তরিতে কৃষকের ধান মাঝি তার নৌকায় তুলেছে, ধানে ভরে গেছে। এখন এই নৌকায় আর কবির স্থান হয়নি, অর্থাৎ কৃষকের স্থান হয়নি। হ্যাঁ, অর্থাৎ মহাকাল মানুষকে মনে রাখে না, মহাকাল মনে রাখে তার সৃষ্টিকর্মকে। তো এই বিষয়গুলো যদি আমরা আমাদের কবিতার মধ্যে রেখে আমরা কবিতার বিশ্লেষণ করি, তাহলে আসলে খুব সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের মতো করে কবিতাটি বারবার পড়বে, আবৃত্তি করবে এবং এ থেকে নতুন করে অর্থ খোঁজার চেষ্টা করবে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পারবে এবং এ থেকে তোমরা পাঠ নিতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। যমুনার এই সুন্দর বিকেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবা, লেখাপড়ার সাথে থাকবা, আর বিশ্বাস পাঠশালা একাডেমিক কেয়ার, তোমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকবা। আশা করি তোমরা সফলকাম হতে পারবে। আসসালামু আলাইকুম।